আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। বন্ধুরা, ইরানের সঙ্গে চলমান সংঘাতের একটি স্থায়ী সমাধানের লক্ষ্যে ওয়াশিংটন এখন সরাসরি আলোচনার টেবিলে রয়েছে, এমনটা নিশ্চিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এই সমঝোতার নেতৃত্ব দিচ্ছেন। ডোনাল্ড ট্রাম্প অত্যন্ত আশাবাদ ব্যক্ত করে বলেন, একটি চুক্তিতে পৌঁছানোর উজ্জ্বল সম্ভাবনা দেখা দিয়েছে। তিনি বলেন, বর্তমানে আমাদের আলোচনা চলছে। জেডি ভ্যান্স, মার্কো রুবিও এবং আরও কয়েকজন যোগ্য ব্যক্তি এই প্রতিক্রিয়ার সঙ্গে যুক্ত আছেন। গত শুক্রবার যুদ্ধবিরতি নিয়ে নিজের অনীহার কথা জানালেও কেন এখন অবস্থান পরিবর্তন করলেন, এই প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ইরান এখন আমাদের সঙ্গে কথা বলছে, তারা বাস্তবসম্মত আচরণ করছে। এখন একদিকে ডোনাল্ড ট্রাম্প যখন আলোচনার সমঝোতা এবং চুক্তির কথা বলছেন, অপরদিকে ইরানের পক্ষ থেকে এই বক্তব্য সরাসরি প্রত্যাখ্যান করা হয়েছে এবং বলা হয়েছে যে এটি মিথ্যে কথা। কোনো ধরনের আলোচনা বা সমঝোতার কোনো ধরনের ইস্যু টেবিলে নেই। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে স্ক্রিনে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন, বাংলাদেশের সংবাদ মাধ্যম থেকে আন্তর্জাতিক কয়েকটি বড় সংবাদ মাধ্যম এই খবরের সত্যতা নিশ্চিত করেছে। ইরান অফিসিয়ালভাবে এই ঘোষণা দিয়েছে, যুদ্ধবন্ধের প্রস্তাব নিয়ে কোনো আলোচনা হচ্ছে না। এখন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলা হচ্ছে আলোচনা চলছে, সমঝোতার ক্ষেত্র একেবারে টেবিলে। আর ইরানের পক্ষ থেকে বলা হচ্ছে যে মিথ্যে কথা, এমন কোনো কিছু হচ্ছে না। গুরুত্বপূর্ণ এই স্ট্র্যাটেজিক অবস্থানে ইরান তার অবস্থান পরিষ্কার করার জন্য এবং শক্তিশালী বার্তা দেওয়ার জন্য নতুন করে কুয়েতের আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলা করেছে, এমন খবর পাওয়া যাচ্ছে। স্ক্রিনে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন, বাংলাদেশের সংবাদ মাধ্যম সহ আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ সংবাদ মাধ্যমগুলো, আল জাজিরা, রয়টার্স, এই ধরনের সংবাদ মাধ্যমগুলো অত্যন্ত গুরুত্ব সহকারে এই খবর প্রকাশ করেছে এবং তারা ভিডিও চিত্র সহ যে স্থির চিত্র রয়েছে তাও প্রকাশ করেছে। যেমনটা জানা যায় যে কুয়েতের যে এয়ারপোর্ট রয়েছে তার ভেতর হঠাৎ করেই এই ড্রোন হামলার ঘটনা ঘটে এবং এই ড্রোন হামলায় এই আন্তর্জাতিক বিমানবন্দরের ভেতরে থাকা জেট ফুয়েল রিফিউলিং করার যে ট্যাঙ্কার রয়েছে সেখানে গিয়ে হিট করে এবং এই ঘটনায় ট্যাঙ্কারে আগুন লেগে গেছে, যদিও হতাহতের ঘটনা ঘটেনি। দেখুন, যখন সমঝোতার কথা দাবি করছে যুক্তরাষ্ট্র, ঠিক এমতো অবস্থায় নিশ্চয়ই দেখতে পাচ্ছেন তুরস্কের সংবাদ মাধ্যম আনাদুন এজেন্সি এবং মিডল ইস্ট মনিটরের মতো বড় সংবাদ মাধ্যম নিশ্চিত করছে, ঠিক একই দিনে ২৪ ঘন্টায় যুক্তরাষ্ট্রের ইরাকের ভেতর বিভিন্ন ধরনের যে সামরিক এবং বেসামরিক গুরুত্বপূর্ণ স্থাপনা রয়েছে সেখানে ২৩ বার হামলা করেছে ইরান পরিচালিত যে প্রক্সি রয়েছে বা প্রভাব বলয়ে থাকা সামরিক বাহিনীগুলো। একদিনে ২৩ বার। দেখুন, অত্যন্ত নজিরবিহীন এই হামলা সম্পর্কে যেমনটা জানা যাচ্ছে, দ্য ইসলামিক রেসিস্ট্যান্স ইন ইরাক গ্রুপ, যেটা সরাসরি ইরানের মিলিশিয়া হিসেবে দাবি রয়েছে বা অভিযোগ রয়েছে, তারা এই হামলা করেছে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম যেমনটা তাদের খবরে নিশ্চিত করেছে, যুক্তরাষ্ট্রের এই বিভিন্ন লক্ষ্যবস্তুকে স্থির করে যে হামলা হয়েছে, সেই হামলার পুরোটাই হয়েছে বিভিন্ন ধরনের ড্রোন ব্যবহার করে, যার ভিডিও ফুটেজে প্রকাশ করেছে তারা। যাই হোক, এই হামলায় ব্যবহার করা যে ড্রোনগুলো সেগুলো আরিশ-2 বেশি ব্যবহার করা হয়েছে। পূর্বে শায়দ 136 ড্রোন ব্যবহার করা হলেও এইবার এই হামলায় তারা কিন্তু সেই ধরনের ড্রোন ব্যবহার করেনি। এখানে আপনাদের সুবিধার্থে বলে রাখা ভালো, শায়দ 136 ড্রোনের যে পেলোড সক্ষমতা সেটা হলো 50 কেজি, তবে আরএস-2 এই জায়গায় পেলোড বা ওয়ারহেডের সক্ষমতা 180 কেজি। সুতরাং এখানে শায়দ 136 ড্রোন থেকে বেশি শত্রুর ক্ষতি করতে পারে এই আরএস-2। দেখুন, এই যে যুক্তরাষ্ট্রের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন স্থাপনায় হামলা হয়েছে, এই হামলার সম্পর্কে কোনো ধরনের ক্ষয়ক্ষতির বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর, পেন্টাগন বা সেটকমের পক্ষ থেকে কোনো বিবৃতি দেওয়া হয়নি। আনুষ্ঠানিকভাবে এই হামলার বিষয়ে তারা কোনো মন্তব্য করেনি। তবে হামলা হয়েছে এবং কিছু কিছু জায়গায় তা প্রতিরোধ করেছে, এমনটা তারা দাবি করেছে। তবে এর ক্ষয়ক্ষতির বিষয়ে তারা কোনো তথ্য দেয়নি। যেখানে ইরানের এই রেসিস্ট্যান্ট বাহিনী, তাদের সমর্থিত যে বাহিনী রয়েছে, তারা দাবি করেছে যে যুক্তরাষ্ট্রের ব্ল্যাক হক হেলিকপ্টার তারা ভূপাতিত করেছে তাদের যে টিভি গাইডেড মিসাইল রয়েছে তা দিয়ে। এবং এই ক্ষেত্রে তারা একটি ভিডিও ফুটেজ প্রকাশ করেছে। স্ক্রিনে নিশ্চয়ই আপনারা সেই ভিডিও ফুটেজটি দেখতে পাচ্ছেন। এখন এই যে টিভি গাইডেড এফপিবি ড্রোন রয়েছে, এগুলো কিন্তু টেকনোলজিক্যাল ভাবে খুবই কার্যকর। দূর থেকে কিন্তু বসে বসে সুনির্দিষ্টভাবে হামলা করা যায় এবং এই ক্ষেত্রে শত্রুর অবস্থান এবং নানান ধরনের লজিস্টিক সাপোর্টের যে অবস্থান রয়েছে
তার নির্দিষ্ট তথ্যও পাওয়া যায়। এখন যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থাপনায় আক্রমণ চালিয়ে যাচ্ছে ইরান এবং তার সমর্থিত বিভিন্ন বাহিনী। এমতো অবস্থায় যুক্তরাষ্ট্রের দাবি যে আলোচনার টেবিলে মতের ঐক্য হচ্ছে এবং সমাধানের দ্বার প্রান্তে তারা, এই যে দাবি, এই দাবি সম্পর্কে কিন্তু প্রশ্ন ওঠে যে যখন আলোচনা চলছে এবং আলোচনা ভালো চলছে এবং সমঝোতার দ্বার প্রান্তে দুই পক্ষ, তাহলে কেন ইরান হঠাৎ করে হামলার মাত্রা বাড়িয়ে দিচ্ছে? কেন তারা এই হামলাগুলোকে স্থবির বা কমিয়ে আনছে না? দেখুন, বিষয়টা সাধারণভাবে তো এরকমই হওয়ার কথা। যখন কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হবে, এর পূর্বে কিন্তু দুই পক্ষের যে ডিমান্ড রয়েছে সেটা অনেকটা মেনে নেয় একে অন্যের, তারপরে সমঝোতায় আসে। সমঝোতা হলে তাহলে কেন হামলা? দেখুন, একদিকে যখন বলা হচ্ছে সমঝোতার বিষয়টা একেবারে টেবিলে এবং সমঝোতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে দুই পক্ষ, ঠিক এমতো অবস্থায় যুক্তরাষ্ট্রের বিভিন্ন সংবাদ মাধ্যম এবং রয়টার্সের মতো বড় সংবাদ মাধ্যম নিশ্চিত করছে আপৎকালীন পরিস্থিতিতে নিজেদের অবস্থান শক্তিশালীভাবে ধরে রাখার জন্য যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে আরও কয়েক হাজার সেনা প্রেরণ করছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে বার্তা সংস্থা রয়টার্স তাদের স্টেটমেন্টে বা তাদের কলামে যেমনটা বলছে, যুক্তরাষ্ট্রের বিশেষায়িত যে 82তম এয়ারবর্ন ডিভিশন রয়েছে তার কয়েক হাজার সদস্যকে মধ্যপ্রাচ্যে মোতায়েনের জন্য প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র, যেগুলো কৌশলগত কারণে তথ্য প্রকাশ করা হচ্ছে না যে কোন দেশে বা এক্স্যাক্টলি কি পরিমাণ সেনা মোতায়েন করা হবে। তারা কৌশলগত কারণে তারা সেগুলো প্রকাশ করেনি, তবে সেগুলো দ্রুততার সহিতই মধ্যপ্রাচ্যের বিভিন্ন যে সকল স্বাভাবিক বা বেসামরিক যে এয়ারপোর্ট রয়েছে তার মাধ্যমে কিন্তু তাদের আনা হচ্ছে। এখন ইস্যুটিকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র একই সঙ্গে আলোচনা এবং একই সঙ্গে মধ্যপ্রাচ্যে তার ঘাঁটিগুলোকে শক্তিশালী করে তার সামরিক অবস্থান ধরে রাখতে চেষ্টা করছে। এবং যুক্তরাষ্ট্রের যে স্ট্র্যাটেজিক পলিসি সেগুলো বিশ্লেষণ করে যেমনটা দেখা যায়, যখনই ইরানের সঙ্গে তারা আলোচনা শুরু করে তখনই কিন্তু মধ্যপ্রাচ্যে তারা তাদের ধীরে ধীরে শক্তি বৃদ্ধি করে। এর পূর্বেও যখন ওমানের মধ্যস্থতায় আলোচনা হয়েছিল তখনই কিন্তু বিমান হামলার প্রস্তুতি হিসাবে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের যুদ্ধ বিমান এবং যে তেলের ট্যাঙ্কারগুলো রয়েছে আকাশে রিফিলিংয়ের জন্য সেগুলোকে আনা হয়। এখন নতুন করে আবার বলা হচ্ছে যে আলোচনা হচ্ছে, গোপনে হচ্ছে কি হচ্ছে না তা নিয়ে প্রশ্ন রয়েছে। যাই হোক, যখন বলা হচ্ছে যে আলোচনা হচ্ছে তখন এই বিপুল পরিমাণের পদাতিক সৈন্য নতুন করে কিন্তু মধ্যপ্রাচ্যে ডেকে পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। এখন আলোচনার মাধ্যমেই যদি সমাধান হয় বা সমাধানের দ্বার প্রান্তে থাকে, তাহলে ইরানি বা কেন হামলা করছে বা যুক্তরাষ্ট্র অতিরিক্ত সেনা কেন মোতায়েন করছে, এই বিষয়গুলোর জটিলতাই কিন্তু এখন সমাধান হচ্ছে না। যেখানে যুক্তরাষ্ট্র সরাসরি কিন্তু হুমকি দিয়ে রেখেছে ইরানের অত্যন্ত গুরুত্বপূর্ণ যে খার্ক দ্বীপ রয়েছে, যার মাধ্যমে তারা 95% জ্বালানি তেল রপ্তানি করে, সীমিত পরিসরে সেখানে আক্রমণও হয়েছিল, সেটা তারা স্পেশাল ফোর্স দিয়ে আক্রমণ করে তারা দখলে নিতে পারে। তাহলে কি যুক্তরাষ্ট্র কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ সেই খার্ক দ্বীপের জন্যই এত সেনা মোতায়েন করছে বা অতিরিক্ত সেনা আনছে? বিষয়গুলো নিয়েই কিন্তু এখন নতুন করে প্রশ্ন তৈরি হয়েছে। দেখার বিষয়ে চূড়ান্তভাবে আসলে কি ঘটে। তো বন্ধুরা, আজকের মতো বিদায়। নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন। আল্লাহ হাফেজ।